আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে বসে এই মুহূর্তে যারা বৈশাখী টিভি দেখছেন, সরাসরি ডাক্তার অনুষ্ঠান থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। দর্শক, অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে বিআরবি হসপিটালস লিমিটেডের সৌজন্যে। আমাদের আজকের প্রসঙ্গ বিবিধ আসক্তি এবং তার প্রতিকার। চমৎকার একটা প্রসঙ্গ। আলোচনায় দেখবেন আমরা নতুন তথ্য জানব আর বিভ্রান্তি আমরা দূর করব। প্রশ্ন করতে পারেন। আমাদের সাথে উপস্থিত হয়েছেন, পরিচয় করিয়ে দেব তার সঙ্গে। তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ, যিনি বিআরবি হসপিটালস লিমিটেডের সিনিয়র কনসালটেন্ট মনোরোগ বিভাগে, প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে। দর্শক, আমরা আসক্তির কথা বললে বিবিধ আসক্তির কথা মনে হয়ে যায়। তবে একটি প্রসঙ্গে আসি, আধুনিক যুগে আমরা মোবাইল বা তথ্য প্রযুক্তির যুগে নানাভাবে আসক্তিতে পড়ে আছি এবং মাঝ বয়সে লক্ষ্য করলে তার বিভ্রান্তিও তৈরি হয়ে যায় জীবনে। আসুন, এই যে মাঝ বয়সে অত্যাধুনিক প্রযুক্তির আসক্তি, এই প্রসঙ্গে জানতে চাইব প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম। হ্যাঁ, আপনি আসলে খুব সাংঘাতিক একটা গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে কথাবার্তা বলছেন। কারণ হচ্ছে যে এখন এই লেটেস্ট প্রযুক্তি তো আসবে, প্রযুক্তি ছাড়া আমরা চলতেই পারবো না। কিন্তু এই প্রযুক্তির যে ব্যাড ইফেক্ট, এটা ইদানিং খুব দেখা দিচ্ছে। এবং আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন যে আমাদের ছেলেমেয়েরা এখন মোবাইলের প্রতি অ্যাডিকশন হয়ে যাচ্ছে, ফেসবুকের প্রতি, নেটের প্রতি, এবং গেম এবং এই যে মানে সেলফি, এর প্রতি অ্যাডিকশন হয়ে যাওয়াতে এরা করে কি, সারা রাত মানে এ নিয়ে ডিল করে এবং তারা ঘুমায়, সকালে ঘুমায়, দুপুর 12টা তারা ওঠে এবং তখন তারা নাস্তা করে। এই যে বায়োলজিক্যাল ক্লক, ঘুমের যে একটা সিস্টেম আমাদের সবারই দেহের মধ্যে আছে, এই যে নষ্ট করে ফেলে তারা। তো এ থেকে পরিত্রাণের উপায় তো বের করতেই হবে। তো আসুন আমরা চিন্তা ভাবনা করি কীভাবে এ থেকে বেরিয়ে আসা যায়। এবং এই সমস্যা কিন্তু বেশি কষ্ট পাচ্ছে মা বাবা, পরিবার সদস্য, তারাই বেশি কষ্ট পাচ্ছে। তো এর জন্য করতে হবে কি, পিতা মাতাকে সময় দিতে হবে তাদের ছেলে মেয়েদেরকে। আমাদের পিতারা বা মারা তারা বেশিরভাগই ব্যস্ত থাকেন। তো এই ব্যস্ততার মধ্যে সময় বের করতে হবে, ছেলে মেয়ের সঙ্গে সময় বের করে তার কথাবার্তা বলতে হবে, গল্প করতে হবে, একত্র বসে খাওয়া দাওয়া করতে হবে, বেড়াতে হবে, বিভিন্ন জায়গায় যেতে হবে। আর আলোচনার মাধ্যমে তার কাছ থেকে মোবাইলটা সন্ধ্যাবেলা তার কাছে নিয়ে নিতে হবে। প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম, একটা কথা চলে এলাম, আপনি বললেন স্পষ্ট যে মোবাইলেও তাহলে আসক্তি হয়। জি, আমরা আসক্তি বলতে ড্রাগে আমরা ভাবতাম, মোবাইল আসক্তি। দেখা যায় এর থেকে পরিত্রাণের কথা বললেন একটু আগে, কিন্তু সেলফি তো একটা আসক্তি আছে এবং তাদের দুর্ঘটনা ঘটছে। হ্যাঁ, মারাও যায়, সেলফিতে মারাও যাচ্ছে, ট্রেনে মারা যাচ্ছে, বা একটা পাহাড়ে বা কোনো সমুদ্রে বা নদীতে এরকম মারা যাচ্ছে। সেলফি অ্যাডিকশনে বেশি এইটাই প্রথম শুরু হয়, তারপর অন্যগুলো এসেছে। তো এগুলো থেকে পরিত্রাণের উপায় হলো ছেলে মেয়েদেরকে কাউন্সিলিং করতে হবে। সেটা পিতা মাতাও করতে পারে, অথবা পরিবার সদস্য যার কথা তারা শুনে তার মাধ্যমে করাতে পারে। স্কুলের যে শিক্ষক, তাদের একটা ভূমিকা রয়েছে। আমরা যখন প্রাইমারি হাই স্কুলে পড়তাম, আমাদের শিক্ষকরা আমাদের অনেক কিছু শেখাতেন, নৈতিকতা, ব্যাপার, পিতা মাতার সাথে কীভাবে আচরণ হবে, খেলাধুলা। কিন্তু ইদানিং শিক্ষকরা আমার কাছে মনে হচ্ছে তারা মনে কিছু নিবিকে যায় না, পড়াশোনার বাইরেও আর যে কথা আছে এগুলো বলা হয় না। একটা প্রসঙ্গে আসি প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম, যে মধ্য বয়স বা বয়স সন্ধিক্ষণ, এই যে 15-16 বছর বয়স ছেলে মেয়ে, খুব গুরুত্বপূর্ণ একটা বয়স, এই প্রসঙ্গে জানতে চাই। হ্যাঁ, এখানে হরমোনের একটা ইফেক্ট হওয়াতে কোনো ছেলে বা মেয়ে বিগড়ে যায়। তো এদেরকে খুব কৌশলে হস্তান্তর করতে হবে, কৌশলে বোঝাতে হবে, এবং মা বাবা খেয়াল রাখতে হবে যে আমার ছেলে বা মেয়ে কখন তার গলার ভয়েস চেঞ্জ হচ্ছে, কখন তার মেজাজ পরিবর্তন হচ্ছে, এগুলো খেয়াল রাখতে হবে। আরও খেয়াল রাখতে হবে যে সিগারেট দিকে আসক্তি হচ্ছে কিনা, বা বন্ধুবান্ধবের প্রতি বেশি ঝুঁকে পড়তেছে কিনা, এই জিনিসটা মা বাবারই দায়িত্ব। এই বয়সটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আমি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছি। একটা প্রসঙ্গে আসি, আমরা ছেলে মেয়েদের এই বয়সে আমরা বলি যে বকে গেছে বা বেয়াদব হয়ে গেছে, প্রতিবাদী হয়ে গেছে, এই যে বিষয়গুলো বাবা মা বলে ফেলেন, তার রিয়াকশনটা কি? না, এটা আসলে হচ্ছে কি, এই সময় ছেলেমেয়েরা হয়তো বিদেশি কোনো অনুষ্ঠান দেখে হয়তো ঝগড়া বা প্রতিবাদ করার একটা ওই জিনিসটা হয়তো দেখে ফেলে। ইদানিং তো বিভিন্ন মিডিয়াতে বিভিন্ন নাটক ফাটকের মধ্যে এগুলো দেখাচ্ছে, এগুলো ভালো না এগুলা। তো এখন সেটা বাবা মা বুঝতে হবে যে আমার ছেলে কখন প্রতিবাদ করে। তো সেখানে এটা কাউন্সিলিং ইজ দ্য বেস্ট ওয়ে, কাউন্সিলিং করতে হবে। সেটা প্রফেশনাল কাউন্সিলর আছে যারা সাইকিয়াট্রিস্ট বা সাইকোথেরাপিস্ট, কিংবা পরিবারের সদস্য দিয়ে বা টিচার দিয়ে কাউন্সিলিং করতে হবে। আমার একটা প্রশ্ন, ছেলেমেয়েরা প্রতিবাদী হওয়া এটা ভালো গুণ না দোষের গুণ? না, এটা ভালো গুণ না।
তবে হ্যাঁ বিশেষ ক্ষেত্রে নো বলতে হবে, সেটা কিন্তু পিতামাতার সাথে নয়। আচ্ছা। সেটা যদি কোনো নিষিদ্ধ দ্রব্য কেউ তাকে অফার করে, নিষিদ্ধ কথা তাকে যদি বলে, তখন নো বলতে হবে। সেজন্য কোনো কোনো দেশে মানে পাশ্চাত্যে সেখানে জাস্ট সে নো ক্লাব আছে। বাচ্চা কাচ্চাদের নো বলা শেখায়, যে যখন সিগারেট অফার করা হবে নো থ্যাঙ্কস, বা যখন মিথ্যা কথা বলা হবে নো থ্যাঙ্কস, এগুলো বাচ্চাদের শেখানো হয়। এটা প্রয়োজন আছে, এটা প্রয়োজন আছে। থাকবো, একটা ফোনে যাই। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, হ্যাঁ, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি জানতে চান বলুন। আমি কামরুজ্জামান, জেলা নোয়াখালী, উপজেলা হাতিয়া, ফরসাহাতি বলছি। হ্যাঁ, কামরুজ্জামান, প্রশ্ন। যে আমার ছেলে ক্লাস 3 পড়ে বর্তমান, আচ্ছা। এখন মোবাইল আসক্তিতে পড়ে গেছে, এখন এইটা থেকে পরিত্রাণের উপায় কি? মোবাইল আসক্তি একটু বিশ্লেষণ করুন, কি আসক্তি হচ্ছে কামরুজ্জামান? সে মোবাইল তার দেখতে হবে, ফেসবুক দেখতে হবে, না হলে তার কিছু হচ্ছে না আর কি। আমরা ক্লাস 3 তে পড়ে, আমরা বুঝতে পেরেছি। তবে একটা কথা, ফেসবুক দেখুক, তবে আমার কথা হচ্ছে যে পড়াশোনা বাদ দিয়ে নয়, আর রাত জেগে নয়, যেটা বলছিলেন আপনি। হ্যাঁ সেই তো এখন কথা হচ্ছে যে প্রবলেম উনি বলে, এই প্রবলেম তো একটা ম্যাসিভ আকারে দেখা দিচ্ছে ইদানিং। তো সুতরাং এটাই না, ফেসবুক তো দেখবে, দেখুক, হ্যাঁ দেখুক, কিন্তু ভালোটা দেখুক। জি। কিন্তু এখন কথা হচ্ছে যে উনি যে বলে এই 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 অ্যাডিকশন জন্য ঘুমের সমস্যা হচ্ছে কিনা, লেখাপড়ার সমস্যা হচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে। যদি হয়ে থাকে তাহলে আদরের মাধ্যমে বুঝে সুঝে তার কাছ থেকে এটা মানে বুঝাইতে হবে। কিন্তু একটা কথা, যেহেতু আপনি বলেছেন ঘুমের ব্যাপার, ঘুমের অনিয়ম হচ্ছে প্রতিটা পরিবারে, এই অনিয়মটা কোনো সমস্যার কারণ কি, বা মনোরোগ হবে এক সময়? হ্যাঁ, এই ওই মানে ওই যে ইনসমনিয়া বলি আমরা ডাক্তারি ভাষায়, যারাকে অনিদ্রা বলা হয়। অ্যাকচুয়ালি বলা হয়, আজকাল গবেষকগণ বলেছেন যে আমাদের যে মস্তিষ্ক বা ব্রেন, এর একটা নিউট্রিশন, পুষ্টি বা এর একটা পরিচর্যা লাগে। সেটা হচ্ছে কি, যেমন হাতে ময়লা লাগলে আমরা সাবান দিয়ে হাত ধুই, কাপড়ে ময়লা লাগলে কাপড়টা আমরা ওয়াশ করে ফেলি, কিন্তু ব্রেনে ময়লা লাগলে আমরা কীভাবে করবো? তো ব্রেনে যাতে ময়লা না লাগে, ব্রেন যাতে ভালোভাবে থাকে, পরিচর্যা, এর হলো মাঝরাতের ঘুম। আচ্ছা, মাঝরাতের ঘুমটা হলো ব্রেনের একটা উৎকৃষ্ট মেডিসিন এবং এটা ভালো একটা পরিচর্যা। সেই মাঝরাতের ঘুমটা আমাদের হারিয়ে গেছে। শহরে মনে হয় যে সূর্য অস্ত গিয়েছে রাত 12টায়, এটাই মনে হয়। 12টা বাজলে আমাদের মানে ব্যস্ত হয়ে যায়। একটা ফোনে যাই। হ্যাঁ জি। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কি সমস্যা বলুন। ওই আমার ছেলে একটু গেম খেলে বেশি, তো এটা কোনো সমস্যা হয় কিনা এটা বলেন। আচ্ছা, আপনার ছেলে বয়স কত? ছেলে বয়স কত? এই ক্লাস 10 পড়ে। ক্লাস 10-এ মোবাইলে গেম খেলে, তো পড়াশোনা করে কখন? পড়াশোনা থাকবেই খেলে আর কি। আচ্ছা, পড়াশোনা ফাঁকে গেম খেলে না, এটা করা যাবে না। তাকে একটা সময় দিতে হবে যে বাবা তুমি 24 ঘন্টার মধ্যে তুমি আধা ঘন্টা গেম খেলো, অমুক টাইমে একটা রুটিন করে দিতে হবে। এটা একদিনে হয়তো হবে না, বুঝে সুঝে করতে হবে আর কি। কারণ পড়াশোনা বাদ দিয়ে, খেলাধুলা বাদ দিয়ে, তাহলে ঘুম বাদ দিয়ে গেম, এটা চলবে না, এটা অ্যালাউ করাই যাবে না। অর্থাৎ পড়ার সময় পড়া, বিশ্রামের সময় বিশ্রাম, খেলার সময় খেলা, তার রুটিন থাকতে হবে। হ্যাঁ জি, রুটিন থাকতে হবে। একটা চমৎকার প্রসঙ্গে প্রশ্ন করবো আপনাকে, যেহেতু আপনার পেয়েছি আপনাকে, অনেকের অনিদ্রা, ঘুম হয় না, একটা ফটোথেরাপি বিদেশে খুব বেশি উৎসাহিত করা হয়, জানতে চাই আমাদের দেশে কি করা যাবে? আচ্ছা, জাপানে ফটোথেরাপি ওরাই প্রথম এটাই করে। তা আমি ওখানে গিয়েছিলাম সেই ট্রেনিংয়ে। যা হোক, ফটোথেরাপি হচ্ছে কি, আমি সংক্ষেপে বলি, আমার দেশীয় ভাষায় বলি, তো সূর্যের আলোর দিকে তাকিয়ে থাকতে হবে। সূর্যের আলো, ইট মিনস সূর্যের দিকে নয়, আচ্ছা, আলোর দিকে। আমাদের সব বাসা বাড়ি তো আমরা পর্দা দিয়ে ঢেকে রাখি, গাড়িতে পর্দা দিয়ে ঢেকে রাখি, আমরা তো সূর্যের আলোর দিকে আমরা তাকাই না, যাইও না। গ্রাম দেশের কথা আলাদা। কি লাভ হবে এতে? হবে কি, এই সূর্যের আলোটা আমাদের চোখের ভিতর দিয়ে যখন ঢোকে, এই যে এখন যে এই লাইটটাও আমার চোখে উপকার করতেছে, কিন্তু চোখের ভিতর ঢুকে তখন অপটিক নার্ভ দিয়ে এটা ব্রেনে যায়। ব্রেনে একটা ছোট্ট একটা সরিষার দানা মতো একটা অর্গান আছে, নাম হলো পিনেল গ্ল্যান্ড, পিনেল বডি। ওখান থেকে একটা কেমিক্যাল সাবস্টেন্স নির্গত হয়, এটাকেই বলা হয় ঘুম পাড়ানি ওষুধ। আচ্ছা, সেই কেমিক্যাল সাবস্টেন্সটা বেশি নির্গত হবে, বেশি সিক্রেশন হবে যদি আমি রোদের দিকে বা আলোর দিকে তাকিয়ে থাকি। তাহলে ঘুমের ওষুধ না খেয়ে আমি যদি ফটোথেরাপি করি কতক্ষণ করব? হ্যাঁ, সেটা বলে, জাপানিরা বলে যে ডেইলি 1 ঘন্টা। আচ্ছা, যদি ডেইলি 1 ঘন্টা না হয় তাহলে সকালে 1 ঘন্টা, বিকেল 1 ঘন্টা। 1 ঘন্টা করলে হয়। আমি আমার রোগীকে আমি অ্যাডভাইস দিই 1 ঘন্টা বলি যে আপনি বারান্দায় লেখাপড়া করবেন, বারান্দায় বসে কাজকর্ম করবেন, যাতে রোদটা আসে। একটা উদাহরণ দেওয়া যায়, গ্রামের কৃষকরা রোদে কাজ করে, ওদের রাতে ঘুম কেমন হয়? খুব সুন্দর একটা উদাহরণ দিচ্ছে, মানে একটা বাস্তব উদাহরণ। কারণ ওদের তো ঘুমের কোনো ওষুধই ওরা বুঝেই না যে ওদের ঘুমের ওষুধ লাগবে, এত ঘুম। যারা রোদে কাজ করে, আমাদের শহরে যারা রিক্সা চালায়, ওরা তো অনেক ঘুম, অনেক ঘুম। থ্যাংক ইউ। সুস্থ বিনোদন জীবনের জন্য খুব প্রয়োজন।
মনের উপর একটা ভার চাপ তৈরি হচ্ছে, সুস্থ বিনোদন বলতে আপনি কি বোঝাচ্ছেন? অ্যাকচুয়ালি মানে এই জিনিসটা আমাদের খুবই দরকার। একটা জিনিস কি, যারা ছাত্ররা লেখাপড়া করতেছে, গ্রামে কোনো সমস্যা নেই, খেলাধুলার ব্যবস্থা আছে, উন্মুক্ত খেলাধুলার ব্যবস্থা আছে, কিন্তু শহরে তো এই ব্যবস্থা নাই। সেজন্য শহরে করতে হবে, করা উচিত। পিতামাতা, স্কুলের টিচার বা ম্যানেজিং কমিটি এদের সময় বের করে এই ছেলে মেয়েদেরকে নিয়ে আউটিং করা উচিত। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ঐতিহাসিক জায়গা, বিভিন্ন জায়গায় ঘোরা উচিত, যাওয়া উচিত, হলিডেতে যাওয়া উচিত। এই সমস্ত কাজ যদি করা যায়, কারণ যেহেতু শহরে তো স্কুলে, আমি জাপানে দেখেছি শহরেই, টোকিও শহরে যেমন বাচ্চাদের স্কুল, তারপরে স্কুলে একটা সময় 1 ঘন্টা ব্রেক, সুইচ অন করলো, ফ্লোরটা ফাঁকা হয়ে গেল, নিচে পানি, এখন ছেলেটা এখন খেলাধুলা করবে মানে সাঁতার কাটবে। আবার ওরা বললো যে স্কুল যখন ছুটি হয়ে যায় বিকালের দিকে, সন্ধ্যার দিকে, আবার আরেকটা সুইচ টিভি দিলে আরেকটা ফ্লোর ফাঁকা হবে, তখন গভীর পানি হবে। এই গভীর পানিতে স্থানীয় বড়রা সাঁতার কাটে, স্কুলে একটা ইনকাম হয়। তো তারা তাদের এই প্রযুক্তি সম্ভব, কিন্তু আমাদের দেশে বাবা মা, আমরা পারবো না। এমনকি স্কুলেও তো শিক্ষকরা বেড়াতে নিয়ে যেতে পারে। ইয়েস, অবশ্যই পারে, সেই উদ্যোগ নিতে পারলেই কিন্তু হয়। হ্যাঁ, ওরা আমরা দোষ চাপিয়ে বেড়ানোর জায়গা নেই, কথা বলার সুযোগ নেই, আমরা ইচ্ছা করলে পারি। আর একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আসি, সন্তান যখন কথা শোনে না, তার আসক্তিতে জড়িয়ে গেছে, ফেসবুক হোক, নেটে, বাবা মা ডিপ্রেশনে ভোগেন, কারণ তার কথা শুনছে না। এটা কেমন পাচ্ছেন আপনারা? এখানে অন্য একজন, হ্যাঁ আমরা মুরগি পাচ্ছি, এখানে এই লাগবে সাইকিয়াট্রিস্ট বা সাইকোথেরাপিস্ট লাগবে, এখানে মনোরোগ বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করতে হবে, তাহলে একটা পথ পাবে। পিতামাতারও সমস্যা, বাচ্চা কাচ্চারও সমস্যা, তো পিতামাতার ডিপ্রেশনের জন্য একটা পরামর্শ পাবে, ছেলে মেয়ের জন্য পরামর্শ। আমরা ডেইলি রুগী পাচ্ছি এগুলো প্রতিদিন। কালকেও একটা মেয়ে ইন্টারমিডিয়েটে পড়ে, সেই মেয়েটা মা বললো যে রাত 4টা পর্যন্ত সে মোবাইলে দেখে, 4টার পরে ফজরে আজান দেয়, তখন আমার মেয়ে ঘুমায়, দুপুর 12টার সময় নাস্তা খায়। তো এটা লাইফ হলো। একটা প্রসঙ্গে আসে, বাবা মার কথা যদি না শোনে তৃতীয় ব্যক্তি, খালা, চাচা, ফুপু, তাদের কি এই ব্যাপারে জড়ানো যেতে পারে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, এটা খুব উপকার হয়। কিন্তু সন্তান তো বলবে যে অন্যকে ডাকলে কেন, এর জবাব কি দেবেন? তার সঙ্গে আলাপ করি যে তুমি কাকে ডাকবো, তুমি বলো, তোমার সঙ্গে একটু কথা বলবে, তার সঙ্গে আলাপ করে করতে হবে, তার পছন্দ মতো লোক আনতে হবে। জি। এবং আর একটা বিষয়, লুকিয়ে লুকিয়ে ধূমপান আজকাল হচ্ছে, যদিও চোখে পড়ছে না, এই বিষয়টা কেমন পাচ্ছেন? হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সাংঘাতিক ইম্পর্টেন্ট। এই জন্য বললাম, এখন যদি বাবা যদি ধূমপান করে সবার সামনে, ছেলে মেয়ের সামনে, ছেলে তো করবেই, তা আগে আমাদের রেক্টিফিকেশন হতো, আমরা ধূমপান বন্ধ করব, তারপর আমাদের ছেলেদের, মেয়েরা খায় না, ছেলেরাই বেশি। তো ধূমপানকে আমরা বলি যে এটা মনের জানালা খোলা থাকলো যে ধূমপান করা হয়। অনেক ছেলেরা বলে যে কই আগের আমলে তো বহু কোটি কোটি লোক ধূমপান করে, সবাই তো ডায়াবেটিক না। আমরা বলি যে মনের জানালা যদি খোলা থাকে, জানালা দিয়ে সেন যাবে, বাতাস যাবে, সবই যাবে, আবার মশা মাছিও আসবে, দুর্গন্ধ আসবে। সিগারেট খেলে মনের জানলা খোলা থাকে, ওখান দিয়ে ড্রাগ হুড়ু করে ঢুকবে। তো বাচ্চাদেরকে এই ধূমপান থেকে 8 দিন বলি আপনাদেরকে, চক্ষুষ্মান লোকেরা ধূমপান করে, এমন কোনো পর্যবেক্ষণ করে দেখবেন যারা নাকি এই জায়গায় অন্ধ লোক ধূমপান করে না, এরকম পাওয়া মুশকিল। কারণ সিগারেটের সাইজ একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সিগারেটের দৃশ্য, গন্ধ, এর একটা গ্রান, এর একটা দৃশ্য, এইগুলো ধূমপানে আকৃষ্ট করে। সেই জন্য আমরা বলি অন্ধ লোক ধূমপান করে না, এই জন্য, কারণ সিগারেট দেখে না। তো একটা পরামর্শ চাই আপনার কাছে, বাবা যখন শুনতে পান বা মা শুনতে পান সন্তান ধূমপান করছে বা শুরু করেছে, বাবা মার করণীয় কি, কিভাবে শাসন করবে? হ্যাঁ, এখানে আদরের মাধ্যমে বোঝাতে হবে। এখানে তো সাংঘাতিক মানে একটা সমস্যা একটা, কারণ এখানে ধরুন যদি শাসন করা যায়, ধমক দিলে সে আরও বেঁকে বসবে। এখানে তাকে আলোচনার মাধ্যমে সুন্দরভাবে বুঝে সুঝে, দরকার পড়লে সেটা থার্ড পার্সন কাগজ দরকার পড়ে তার তো বুঝে। আর স্কুলের টিচারদের একটা ভূমিকা আছে, টিচার যদি ছাত্রের সামনে সিগারেট খায় তাহলে কেমনে হবে? টিচারও ছাত্রদেরকে বোঝাবে যে ধূমপান করা যাবে না। আর তামাক খেতে বেড়া লাগে না, কারণ শিয়াল, কুত্তা, মানে কুকুর ওগুলো খায় না, মানুষ শ্রেষ্ঠ জীব, সেই মানুষই এই তামাকটা খায়। সন্তান ধূমপান করে, বাবা মা শুনে তারাই বিষণ্ণতা ভোগে, না পারছেন বকা দিতে, না পারছেন সামলাতে, না পারছেন সহ্য করতে। উত্তরটি নিব, একটা ফোনে যাই। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি কামরুল হাসান, কমলাপুর থেকে বলছি। কামরুল হাসান। জি। আমার 7 বছরের এক ছেলে, জি, দেখা যাইতেছে যে এমনি দোকানের জিনিসপত্র খাওয়ার একটু প্রবণতা আছে, কিন্তু কিনেও দেয়, কিন্তু এরপরে প্রায় দেখা যায় যে তার
মানে শার্ট থেকে বা মানি ব্যাগ থেকে ওই না বইলে টাকা নিয়ে যায়। জি জি, আমরা বুঝতে পেরেছি। বাচ্চার এই চিপস এটা ওটা কিনে খাওয়ার। জি জি, এটা কখনো দেখা যায় যে ও তো বুঝতে পারে না যে টাকা কত, দেখা যায় 1000 টাকা বা নিয়ে গেছে নোট। জি, বাকি রিলেটিভ আসলেও। তো আপনি কি শাসন করেন না তাকে? শাসন করেন না? জি, শাসন করা হয়, অনেক বোঝানো হয়, বুঝাই, কিন্তু তারপরেও দেখা যায় যে ওই একই অবস্থা। তো টাকা সামলে রাখবেন নাকি তাতেও চুরি করে? জি, টাকা সামলে রাখবেন। আমরা বুঝতে পেরেছি। এই চিপস দোকান থেকে কিনে খাওয়ার একটা অভ্যাস তো আছেই, এখন বাবা মা তো কিনে দেয়, তারপর সে পকেট থেকে না, এটা এখনই এটা বন্ধ করতে হবে, এটা সে সম্ভব। পিতা মাতারা যদি টাকাটা, যে কথা আপনি আগে বললেন, আপনি তো বলেই দিচ্ছেন এর উত্তর, যে তাকে টাকা পয়সাটা টাকাগুলো যাতে লুকিয়ে রাখতে হবে, সে বুঝতে না পারে, আর তাকে বোঝাতে হবে। আর আসলে আমাদের এই যে এত ঘন ঘন দোকান, এত চিপ, এই সমস্ত ফাস্টফুড খেয়ে তো আমাদের বাচ্চাদের লিভার নষ্ট হয়ে যাচ্ছে, কিডনি নষ্ট হয়ে যাচ্ছে। যে কথা বলছিলাম, ধূমপানে আসক্ত সন্তান, তাকে আমরা উদ্ধার করব কি করে? বাবা মার জন্য আসলে এটা খুবই কঠিন ব্যাপার, আপনি ঠিকই বলছেন, তো খুবই কষ্টের ব্যাপার। তো এখান থেকে উদ্ধার করতে গেলে পিতা মাতা উচিত ছেলে মেয়েদের সঙ্গে, ছেলেদের সাথে ভালো মানে আচরণ করে, ভালোভাবে তার ভিতরে ঢুকে যেয়ে তার সাথে সময় দিয়ে তার সাথেই থাকতে হবে। বিশেষ করে মাকে আরো বেশি সময় দিতে হবে এবং বোঝাতে হবে, বোঝানো ছাড়া আর কোনো উপায় নেই। যে কথা বলেছেন যে আমরা বাচ্চা পকেট থেকে টাকা নিয়ে যায়, যদি আপনার কথাবার্তা পরামর্শ যদি ভালো না হয়, সে সুস্থ না হয়, অর্থাৎ স্বাভাবিক না হয়, একজন মনোরোগ বিশেষজ্ঞকে দেখাতে চেষ্টা করবেন। নিশ্চয় বুঝতে পেরেছেন, ধন্যবাদ। আমরা আলোচনায় আসি, একটি সন্তান মাদকাসক্ত ধূমপান থেকে কিন্তু হয়, মাদকাসক্ত হলো কিনা বুঝবার উপায় কি? হ্যাঁ, এটা একটা অনেকে আমাকে প্রশ্ন করে যে আমাদেরকে করে যে আমরা বুঝবো কিভাবে, অনেক গার্জেনই বলে, সেটা হচ্ছে যে একটা হলো ঘুমের অনিয়ম। সে দুপুর 12টা পর্যন্ত বা 10টা 11টা পর্যন্ত ঘুমাবে, এই ঘুমের অনিয়ম, রাত জাগবে, আর হলো কি পিতা মাতার সাথে একত্র বসে খাবে না, আলাদা থাকবে, আর বন্ধুদের সাথে বেশি মেলামেশা করবে, মাথার চুল পিছনে লম্বা রাখবে, কাপড় চোপড় অদ্ভুত ধরনের কাপড় চোপড় পরবে, আর বা হাতের এখানে থাকবে তার সিগারেট দিয়ে হয়তো পুরবে, নাহলে ব্লেড দিয়ে কাটবে, ইত্যাদি ইত্যাদি দিকে থাকবে, অপরিষ্কার থাকবে, হাতের নখ বড় বড় হয়ে যাচ্ছে, দাঁত অপরিষ্কার, চুল কাটে না, গোসল করে না, টাইম মতো ঘুমায় না, খিটখিটে মেজাজ, অনেক সময় মাকে মারতে যায়, এরকম মানে সমস্যা করে আর কি। তাহলে চিকিৎসা ব্যবস্থা কি? হ্যাঁ, এর জন্য চিকিৎসা আছে। চিকিৎসা তো বিভিন্ন হাসপাতালে, সরকারি হোক বেসরকারি হোক প্রাইভেট হোক, বিভিন্ন হাসপাতালে মনোরোগ বা মানসিক বিভাগ বা ড্রাগ অ্যাডিক্ট এই ধরনের চিকিৎসার ব্যবস্থা আছে। একেবারে ভালো হয়ে যায়? হ্যাঁ, সম্ভব, কিন্তু মুশকিল হলো ওখানে হয়তো চিকিৎসা করার পরও খুব কেয়ার রাখতে হবে, অন্তত মিনিমাম 3 বছর তাকে ভালোভাবে ফলো আপ করতে হবে। যদি এইভাবে ভালোভাবে ফলো আপ করা যায়, দীর্ঘদিন ভালো হয়ে যায়। একটা ফোন নিচ্ছি। থ্যাংক ইউ। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি সাদিক, আমার ছোট ভাই। বয়স কত? আমি ভালো কথা বলি তাও ও রাইগা যায়। বয়স কত? আমি ওকে খারাপ কথা বলি তাও ও রাইগা যায়। ওকে কোনো কথা বললে ও শুনতে চায় না। ও যদি একটা খারাপ কাজ করে, যদি ওটা বুঝিতে যায়, ও আরো রাইগা যায়। ওর বয়স কত? কথা বলা যায় না, ওর বয়স, মেজাজটা খুব বদমেজাজি। এখন আমরা কি করতে পারি? ওর বয়স কত? বয়স 26 বছর। কি করছে এখন? ও ডিপ্লোমা করছে, এখন এমনি ছোটখাটো ব্যবসা বাণিজ্য করে। আপনার তো ছোট ভাই। আমার ছোট ভাই। তো এটা আপনাদের পক্ষে অসুবিধা, এটা এদেরকে নিয়ে আসতে হবে মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে নিয়ে আসতে হবে। আপনি আমাদের কাছে আনুন, যে কোনো হাসপাতাল, বিআরবি হাসপাতাল আছে বা অন্যান্য হাসপাতাল আছে, সরকারি বেসরকারি সব হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ আছে, এদের সাথে পরামর্শ করেন। আশা করা যায় আপনার এই ভাই লাইনে আসবে, সম্ভব সেটা। ওরে তো কোনো ডাক্তারের কাছে নেওয়া যায় না। ও যদি বলি যে চলো মনোসার সেন্টারে নিয়ে যাই, তাহলে একটা পরামর্শ দিই। ও ডাক্তারের কথা শুনলে আশেপাশে আসে না। হ্যাঁ, বলবেন যে আমার অসুখ আছে, আমি যাব, তুমি আমার সাথে এমনি চলো। আগে আমাদেরকে বলে নেবেন যে আমার ভাই বা অমুকে নিয়ে আসছি, সে কিন্তু ডাক্তার কাছে আসতে চায় না, এই ধরনের আলোচনা করলে সে মানে বুঝে ফেলবে। তো আমরা সেই ট্যাক্টফুলি ম্যানেজ করতে পারব। আমাকে সঙ্গ দাও, আমি এক জায়গায় যাব, আমি যাব ডাক্তার কাছে, আমি যাব, তুমি আমার সঙ্গে সঙ্গ দাও। এইভাবে যেমন ওর স্বাস্থ্যটা অনেক বেশি, যদি বলি যে তোমার স্বাস্থ্যটা অনেক বেশি, এইটা নিয়ন্ত্রণ করা দরকার, এই কথা বললে ও খেপে যায়।
না, ওরা আমরা বলে খেপবে, ওরা আমরা বলে খেপবে না, ওকে আনলে ভালো হয়। তবু ব্যবস্থা করতেই হবে, করতে হবে। একজন মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেবেন, নিশ্চয়ই স্বাভাবিক হবে। আমাদের সঙ্গেই থাকুন, ধন্যবাদ। আমরা আলোচনা আসি, বাচ্চারা খুব চুপচাপ থাকে, সেটা অনেক ক্ষেত্রে পছন্দনীয়, আবার বাচ্চা খুব চঞ্চল হয়, কোনটা ভালো? না, যে কোনো জিনিসই মধ্যপথ অবলম্বন করতে হবে। বেশি চুপ হয়ে গেলে তো ওটা একটা মানসিক সমস্যা, আবার বেশি চঞ্চল, যেমন অতি চঞ্চল বাচ্চা এটাই বেশি পাওয়া যায় না, বলা হয় অতি চঞ্চল বাচ্চা মেধাবী হয়। মেধাবী উল্টা হতে পারে, যেমন অটিস্টিক চাইলেও অতি চঞ্চল হতে পারে, সুতরাং ওইভাবে ডিমার্কেশন করা যাবে না। তো অতি চঞ্চল বাচ্চা, এটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলে অ্যাটেনশন ডিফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, সংক্ষেপে ADHD। তো অতি চঞ্চল বাচ্চা, মা বলে যে আমার ঘরের যে গ্লাস সব ভেঙে শেষ, টিভি ভেঙে ফেলে, নানান মানে সমস্যা, ঘরের ফার্নিচার আসবাবপত্র সব এলোমেলো করে ফেলে, এত চঞ্চল। তো এই চঞ্চলতা কমার জন্য ওষুধ আছে, আমরা ওষুধ দিই, দীর্ঘদিন ওষুধ খেলে আল্লাহর মতে ভালো হয়। আর আরেকটা বললেন যে একদম নীরব, এটাও ভালো না। এই নীরবতা কাটানোর জন্য বাচ্চাকে একটু হাইলাইট করতে হবে, তাকে খেলাধুলা উৎসাহ দিতে হবে, তাকে নিয়ে আউটিং করতে হবে, শপিংয়ে যেতে হবে, বিভিন্ন জায়গায় ঘুরতে হবে, যেতে হবে। বয়ঃসন্ধিক্ষণ, মাঝ বয়সের ছেলেমেয়েরা তারা কাজে কর্মে মেলামেশাতে বাবা মা সন্দেহ করেন, এবং স্কুল থেকে আসলেও সন্দেহ করেন, তারা ব্যাগ হাতাচ্ছে। এই যে সন্দেহ প্রবণতা, মা বাবা যখন এগিয়ে যান বাচ্চারা রিয়াক্ট করে, এটা কিভাবে প্রতিরোধ করা যায়? এটাও কিন্তু এটা একটা ভাইটাল প্রবলেম। এটাও মা বাবার উচিত ছেলের সাথে বা মেয়ের সাথে আলোচনার মাধ্যমে করতে হবে যে মা বা বাবা, তোমার ব্যাগটা আমি চেক করবো, তুমি মনে কিছু নিবা। এভাবে গল্পের মাধ্যমে, আলোচনার মাধ্যমে এগুলো করা সম্ভব। তবে হ্যাঁ, এটা ঠিকই, অতি প্রোটেকশন, ওভার প্রোটেকশন কিন্তু ভালো না। আবার সবসময় যদি লেগে থাকেন তাহলে বাচ্চা বিগড়ে যাবে। সবসময় লেগে থাকা যাবে না, মানে একটা গাইডেড প্রোটেকশন থাকতে হবে, গাইডেড। তো আপনি যে কথা বললেন যে ব্যাগটা চেক করা, ব্যাগ তো চেক করতেই হবে, কারণ আমরা দেখেছি ব্যাগের মধ্যে তার বিভিন্ন মাদক দ্রব্য পাওয়া গেছে ব্যাগের মধ্যে। তো সেক্ষেত্রে ওটা ওর সাথে আলোচনা করে, ওর সাথে ভালো মানে পরিবেশ সৃষ্টি করে, সুসম্পর্ক তৈরি করে এটা করা সম্ভব। ধন্যবাদ, আপনাকে পেয়েছি। আজকে আরেকটা প্রসঙ্গে জানতে চাই, তরুণী মেয়েদেরকে একটা পরামর্শ দেওয়া দরকার, তাদের জানা দরকার ভালো স্পর্শ এবং খারাপ স্পর্শ। এবার মন্তব্য জানতে চাই। ভালো সংস্পর্শতে আসা উচিত, কারণ খারাপ স্পর্শ গেলে তো আজকাল সুইসাইড এত বেশি বাড়ছে মেয়েদের মধ্যে, এটি একমাত্র কারণ। এই ফেসবুকে তার একটা সম্পর্ক হয়ে যায়, তারপর নানান রকম প্রবলেম হয়ে যায়। তো সুতরাং মেয়েদের তো উচিত মানে সব কিছু, নৈতিকতা প্রয়োজন। হ্যাঁ, নৈতিক মূল্যবোধ বা যার যার ধর্ম, সে ধর্মীয় চর্চা বাড়িতে যদি মা বাবা করে, ফ্যামিলি মেম্বার্সরা করে, তাদের অংশগ্রহণ করা উচিত। ধর্মীয় চর্চা, মানে ন্যায়বোধ, মূল্যবোধ, এগুলো স্কুলের শিক্ষকরা শেখাতে পারে, বাড়িতে পিতামাতাও শেখাতে পারে, এবং এগুলো একটা ইম্পর্টেন্ট ব্যাপার চরিত্র গঠনে এবং মানবিক দিক এবং শারীরিক মানসিক সুস্থতার জন্য ধর্ম একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এবং এর পেছনে সুস্থ বিনোদন একটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এই যেটাকে এগিয়ে নিয়ে আসতে হবে মা বাবাকে, স্কুলকেও, এবং বিভিন্ন প্রতিযোগিতায় তাকে সুন্দরভাবে জীবনটা গড়াতে হবে। আজকে বিবিধ আসক্তি এবং তার প্রতিকারে অনেক তথ্য জানার সুযোগ হলো আপনার উপস্থিতিতে। আপনাকে অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ, প্রফেসর ডক্টর দেওয়ান আব্দুর রহিম। আপনাকে অশেষ ধন্যবাদ। দর্শক, বিআরবি হসপিটাল লিমিটেডের সৌজন্যে আমরা আজকে নতুন তথ্য জানলাম, যেগুলো আগে জানা ছিল না। আপনারা তখন আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকেও শুভেচ্ছা জানাই। আবার দেখা হবে, কথা হবে। ধন্যবাদ সবাইকে।